স্টুডেন্ট কেমন আছো? আশা করি ভালো হয়েছে। তো শিলচর একাডেমিক ইউটিউব ক্লাস সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা পড়ব ভূগোলের প্রথম অধ্যায়, যার নাম অর্থনীতি, ভূগোল, বিষয়বস্তু এবং সম্পদ। তো অর্থনীতি ভূগোলের প্রথম অধ্যায়ে আজকে আমরা অনুশীলনীর পাঠ্যভিত্তিক প্রশ্ন উত্তরগুলো দেখে নিব। তো প্রথম প্রশ্নের প্রথম উত্তরটি হলো, অর্থনীতি ভূগোল কাকে বলে? এর মূল বিষয়বস্তু কি? অর্থনীতি ভূগোলের প্রধান শাখাগুলো উল্লেখ করো। তো প্রথমে হচ্ছে অর্থনীতি ভূগোল কাকে বলে। তো ভূগোলের যে শাখা সম্পদের উৎপাদন, বিতরণ, উপভোগ এবং বিনিময়ের সহিত জড়িত মানুষের সকল কার্যকলাপ স্থান ও কাল সাপেক্ষে অধ্যয়ন করা হয় তাকে অর্থনৈতিক ভূগোল বলা হয়। তো অর্থনৈতিক ভূগোলে সম্পদের উৎপাদন, বিতরণ, বিনিময়ের সহিত জড়িত যে সকল কার্যকলাপগুলো মানুষের সঙ্গে জড়িত কাল এবং স্থান সাপেক্ষে তাকে অর্থনৈতিক ভূগোলে আলোচনা করা হয়। তো অর্থনৈতিক ভূগোলে সম্পদ এবং মানুষের কার্যকলাপের সঙ্গে জড়িত সকল কথাই আলোচনা করা হয়। ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট পরিবেশের উপাদানগুলি ভিন্নতার জন্য সকল স্থানে মানুষের জীবন প্রণালী এবং অর্থনৈতিক কার্যকলাপ সমান হয় না। উদাহরণস্বরূপ, কোনো একটি স্থানে কৃষি কার্য উন্নতি হলে অন্য একটি স্থানে ব্যবসা বাণিজ্য এবং মৎস্য উৎপাদন উন্নত হয়। তাই পৃথিবীর প্রত্যেকটি স্থান একে অপরের নির্ভরশীল। ইহার অর্থনৈতিক ভূগোলের আলোচনা হয়। তারপর হচ্ছে অর্থনৈতিক ভূগোলের প্রধান শাখাগুলো। তো অর্থনৈতিক ভূগোলের প্রধান শাখাগুলো হলো কৃষি ভূগোল, শিল্পীয় ভূগোল, সম্পদ ভূগোল, বাজার ভূগোল, পরিবহন ভূগোল, পর্যটন ভূগোল, পরিকল্পনা ভূগোল ও উন্নয়ন ভূগোল। তারপরের প্রশ্নটি হলো, অর্থনৈতিক ভূগোলের পরিবেশ সম্পর্কে সংক্ষেপে লেখো। তো অর্থনৈতিক ভূগোল প্রধানত মানুষের অর্থনৈতিক কার্যকলাপের বিতরণ এবং এর সঙ্গে জড়িত কারক ও প্রক্রিয়াসমূহ অধ্যয়ন করা হয়। অর্থনৈতিক ভূগোলে অধ্যয়নের পরিমাণ মূলত কয়েকটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত, যেমন অর্থনৈতিক কার্যটির স্থান, ইহার বৈশিষ্ট্য, ইহার সঙ্গে যুক্ত আনুষঙ্গিক কার্য, অর্থনৈতিক কার্যটির নির্দিষ্ট স্থানে সম্ভব হওয়ার কারণ এবং অর্থনৈতিক কার্যটির স্থানের বিকল্প কার্য সম্ভাবনা আছে কিনা ইত্যাদি। এইসব অর্থনৈতিক ভূগোলের পরিবেশ সম্পর্কে দেখা হয়। তারপরের প্রশ্নটি হলো, মানুষের অর্থনৈতিক ভিত্তি বলতে কি বুঝো? এই অর্থনৈতিক ভিত্তিগুলো কি কি? তো উত্তরটি হলো, অর্থনৈতিক ভূগোলের বিভিন্ন শাখা প্রশাখার সহিত মানুষের বিভিন্ন অর্থনৈতিক কার্যযুক্ত হয়ে আছে। এই সকল অর্থনৈতিক কার্যযুক্ত মানুষের অর্থনৈতিক ভিত্তি। মানুষের অর্থনৈতিক ভিত্তি চার প্রকার, যেমন প্রথম স্তরীয় ভিত্তি, দ্বিস্তরীয় ভিত্তি, ত্রিস্তরীয় ভিত্তি এবং চৌস্তরীয় ভিত্তি। তো এইটি হলো চারটি অর্থনৈতিক ভূগোলের শাখাসমূহ। তারপরের প্রশ্নটি হচ্ছে, অর্থনৈতিক ভূগোলের প্রধান শাখাগুলোর বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো অর্থনৈতিক ভূগোলের প্রধান শাখাগুলোর মধ্যে হচ্ছে আমাদের প্রথমটি হচ্ছে কৃষি ভূগোল। তো কৃষি ভূগোলের এখানে অর্থনৈতিক ভূগোল একটি প্রধান শাখা। এই কার্যের সঙ্গে জড়িত কারকসমূহ কৃষির প্রকার, কার্য বিতরণ, তার সঙ্গে জড়িত সূত্র, কৃষির সামগ্রীর বাজার তথা আমদানি রপ্তানি ইত্যাদি অধ্যয়ন করা হয়। তো অর্থনৈতিক ভূগোল, যা কৃষি সম্পদের প্রধান শাখা, এটিতে অর্থনৈতিক ভূগোলের সঙ্গে জড়িত কৃষিকার্যের শাখা, তার কার্যের প্রণালী, বিতরণ, বাজারসমূহে জড়িত আমদানি রপ্তানি, তারপর সূত্র, কৃষিকার্যের উন্নত, সবগুলো এই অর্থনীতি ভূগোলের কৃষি ভূগোলে আলোচনা করা হয়। তারপর আছে আমাদের শিল্প ভূগোল। তো শিল্প ভূগোলে শিল্প স্থানের সঙ্গে জড়িত অর্থনৈতিক তথা অন্যান্য কারকসমূহ শিল্পের প্রদান এবং ভৌগোলিক বিতরণ, শিল্পীয় সামগ্রীর উৎপাদন সূত্র, শিল্পীয় সামগ্রীর বাজার তথা আমদানি রপ্তানি ইত্যাদি অধ্যয়ন করা হয়। তো শিল্পীয় ভূগোলে শিল্পের স্থান, তার সঙ্গে জড়িত কারক, শিল্পের প্রধান কারক, ভৌগোলিক বিতরণ, সামগ্রীর উৎপাদন সূত্র, শিল্পীয় সামগ্রী আমদানি রপ্তানি ইত্যাদিগুলো শিল্প ভূগোলে আলোচনা করা হয়। তারপর আসছে সম্পদ ভূগোল। সম্পদের প্রকার, উৎপাদনের সঙ্গে জড়িত কারক, উৎপাদনের উন্নয়ন, সম্পদের সংরক্ষণ ও ব্যবস্থাপনা ইত্যাদি অধ্যয়ন করা হয় সম্পদ ভূগোলে।
তারপরে হচ্ছে অর্থনীতি ভূগোলের প্রধান শাখার মধ্যে পরিবহন ভূগোল। তো পরিবহনের সঙ্গে জড়িত কারক, সম্পদ বিতরণের পরিবহনের ভূমিকা, মানুষের যাতায়াত তথা অর্থনৈতিক কার্যকলাপের পরিবহনের ভূমিকা, অর্থনৈতিক উন্নয়ন যেমন শিল্পীয় উন্নয়ন, কৃষি উন্নয়ন, পরিবহনের ব্যবস্থা উন্নয়নের ভূমিকা ইত্যাদি অধ্যয়ন করা হয়। তো পরিবহন ভূগোলের মধ্যে আছে পরিবহন ভূগোল নাম থেকেই বোঝা যাচ্ছে যে যাতায়াতের ব্যবস্থা থাকবে। এখানে অর্থনৈতিক কার্যকলাপে পরিবহনের ভূমিকা, অর্থনৈতিক উন্নয়নে যে কোনো সামগ্রী ট্রান্সপোর্ট এবং ইম্পোর্টে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। শিল্পীয় উন্নয়ন, কৃষি উন্নয়ন, পরিবহন ইত্যাদি সবগুলো অর্থনীতির পরিবহন ভূগোলের মধ্যে পড়ে। তারপর হচ্ছে বাজার ভূগোল। তো বাজার ভূগোলের মধ্যে বাজার স্থাপনের প্রয়োজনীয়তা এবং তার কারকসমূহ, বাজারের প্রকার এবং বিতরণ ও তার সঙ্গে জড়িত সূত্রসমূহ অধ্যয়ন করা হয় বাজার ভূগোলে। তারপরে আসছে আমাদের পরিবহন ও উন্নয়ন ভূগোল, যা অর্থনীতি ভূগোলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তো পরিবহন উন্নয়নে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে জড়িত কারকসমূহ, পরিকল্পনা ব্যবস্থা, সুস্থায়ী উন্নয়ন, অঞ্চল তথা উৎপাদন ভিত্তিক উন্নয়ন প্রক্রিয়া ইত্যাদি অধ্যয়ন করা হয়। তো এক কথায় পরিকল্পনা উন্নয়নে প্ল্যানিং করা হয় যাতে অর্থনৈতিক ভূগোলের অঞ্চল উন্নয়ন এবং উৎপাদনের ভিত্তিগুলি যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় এবং তা স্মুথলি কাম করে যেতে পারে। তারপর আছে আমাদের পর্যটন ভূগোল। পর্যটন এবং তার বিকাশের সঙ্গে জড়িত কারকসমূহ, পর্যটনের প্রকার, পর্যটনের ব্যবস্থা উন্নয়ন প্রক্রিয়া ও পরিকল্পনা ইত্যাদি অধ্যয়ন করা হয় পর্যটন ভূগোলে। তো পর্যটন ভূগোলে এইসব বিষয় আলোচনা করা হয়। তারপর আসছি আমরা তার পরের কোয়েশ্চেনে। তো পরের কোয়েশ্চেনটি হলো, সম্পদ ভূগোলকে কেন অর্থনৈতিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা বলা হয়? তো উত্তরটি হলো, অর্থনৈতিক ভূগোল এবং ইহার শাখা উপশাখার অধ্যয়ন সম্পদ ভূগোলের সহিত ও ততভাবে জড়িত। কোনো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন দেশটির সম্পদের মান এবং প্রাচুর্যের উপর প্রধানত নির্ভর করে। মানুষের অর্থনৈতিক জীবনের সহিত পরিবেশের সম্পদে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাহাতে অর্থনৈতিক ভূগোল বলে। তো অর্থনৈতিক ভূগোলের কৃষি, খনিজ ও শিল্পীয় বাণিজ্য কার্যকরিতা অর্থনৈতিক ভূগোলের প্রধান ক্ষেত্র। সম্পদের অবস্থান আরোহণ অর্থনৈতিক সার্থকতার মাত্রা নির্ভর করে। তো অর্থনৈতিক ভূগোলের এটি ছিল অর্থনৈতিক ভূগোল কেন গুরুত্বপূর্ণ এবং তার শাখাগুলো। ঠিক আছে, তারপরের প্রশ্নটি হচ্ছে, সম্পদ বলতে কি বোঝো? ইহার প্রধান বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। তো সম্পদ মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল বস্তুকেই সম্পদ বলা হয়। যেহেতু পৃথিবীতে উপলব্ধ বায়ু, জল, সূর্যরশ্মি ইত্যাদি সব কিছুই মানুষের পক্ষে অতি প্রয়োজনীয়, তাই এগুলো হচ্ছে সম্পদ। সম্পদের প্রধান বৈশিষ্ট্য উপকারিতা, কার্যকারিতা এবং পরিবর্তনশীল ধর্ম। তারপরের প্রশ্নটি হচ্ছে, সম্পদ পরিবর্তনশীল ব্যাখ্যা করো। সম্পদ পরিবর্তনশীল কারণ যে সামগ্রী সম্পদ রূপে বিবেচিত তা সম্পদ নাও থাকতে পারে। অন্যদিকে একটি সামগ্রী বর্তমানে মানব কল্যাণের ব্যবহৃত না হলেও ভবিষ্যতে সেই একটি সামগ্রী মানব কল্যাণে ব্যবহৃত হতে পারে। উদাহরণস্বরূপ, মানুষ যতদিন পর্যন্ত শক্তি উৎপাদনের কয়লা ও খনিজ তেলের ব্যবহার শিখে উঠতে পারেনি ততদিন পর্যন্ত এগুলিকে কেবল নিরপেক্ষ সামগ্রী ছিল, কিন্তু মানুষের ব্যবহারের সাথে সাথে এগুলো প্রাকৃতিক সম্পদে রূপান্তরিত হয়েছে। তাছাড়া অনুর্বর মাটি, বন্যাপীড়িত অঞ্চল ইত্যাদি মানুষের উপকার সাধন করে, কিন্তু মানুষের জ্ঞানের প্রসার এবং বিজ্ঞান প্রযুক্তি বিদ্যার উন্নয়নের ফলে পৃথিবীতে উপলব্ধ এমন অনেক প্রতিরোধক সামগ্রী সম্পদে রূপান্তরিত হয়েছে। সম্পদের এই পরিবর্তনশীল বৈশিষ্ট্যর জন্য আজ
উপকার বলে গণ্য একটি সামগ্রী সময়ের সাথে সাথে অপকার বা নিষ্ক্রিয় সামগ্রীতে পরিণত হতে পারে। তো সম্পদ পরিবর্তনশীল, যদি এটা শর্টকাট করে বলি, তো সম্পদ পরিবর্তনশীল আছে। যে কোনো সামগ্রী যে আজকে আমরা সম্পদ বলে ব্যবহৃত করছি তা কিন্তু সময় সাপেক্ষে এবং পরে তা ভবিষ্যতে সম্পদ হিসেবে নাও থাকতে পারে, তা আমাদের জন্য একটি অসম্পদীয় বস্তু হয়ে থাকতে পারে। যেমন কি প্রথমে আমরা দেখেছি যে কয়লা, পেট্রোলের গ্যাস যেগুলো ছিল সেগুলো আমরা প্রথমে ব্যবহার করা জানতাম না, তাই এগুলো আমাদের কাছে সম্পদ ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে বিজ্ঞানের উন্নত এবং মানব কল্যাণের উন্নয়নের সাথে সাথে আমরা কয়লা, পেট্রোলিয়াম গ্যাস ইত্যাদির ব্যবহার শিখেছি এবং তা সম্পদ বলে গণ্য হয়েছে। ঠিক তেমনইভাবে যে সম্পদগুলো বর্তমানে বা যে সামগ্রীগুলো বর্তমানে সম্পদ বলে গণ্য হচ্ছে না, তা ভবিষ্যতে তা সম্পদ হয়ে পরিণত হতে পারে। তাই সম্পদের পরিবর্তনশীল এটাই হলো একটি সম্পদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যার মাধ্যমে যে জিনিস বর্তমানে সম্পদ নয় তা ভবিষ্যতে সম্পদ হতে পারে এবং যা সামগ্রী বর্তমানে সম্পদ তা ভবিষ্যতে সম্পদ নাও থাকতে পারে। তারপর হচ্ছে সম্পদের প্রয়োজনীয়তা সম্পর্কে উদাহরণসহ সংক্ষেপে আলোচনা করো। তো মানুষের জীবন ধারণ এর জন্য সম্পদ অতি প্রয়োজনীয়। সম্পদের প্রাচুর্যের জন্যই মানুষের মৌলিক প্রয়োজন যেমন খাদ্য, বস্তু, বাসস্থান সহ অন্যান্য বহু চাহিদা পূরণ হয়েছে। তাছাড়া সম্পদের কার্যকারিতা এবং উপকারিতা গুণ থাকার জন্য সম্পদ ব্যবহারে মানব কল্যাণ এবং অর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব হয়েছে। প্রকৃতিতে উপলব্ধ সম্পদগুলোকে মানুষ নিজের শক্তিবৃদ্ধি এবং কৌশল প্রয়োগ করে ব্যবহার উপযোগী করে তুলেছে, ফলে মানুষের জীবন ধারণের মানদণ্ডে ও উন্নয়ন সম্ভব হয়েছে। তাই সম্পদ এবং ইহার ব্যবহার মানব সমাজে উন্নয়নের সঙ্গে ততপ্রতভাবে জড়িত। তারপরের প্রশ্নটি হচ্ছে, সম্পদ এবং মানুষের মধ্যকার সম্পর্ক কী সে বিষয়ে আলোচনা করো। তো সম্পদ এবং মানুষের মধ্যে সম্পর্ক কী তা বিষয়ে আলোচনা যদি করি, তার মধ্যে হলো উত্তরটি, সম্পদ এবং ইহার ব্যবহার মানব সমাজের উন্নয়নের সহিত ওতপ্রোতভাবে জড়িত, কারণ সম্পদের প্রাচুর্যের জন্যই মানুষের মৌলিক প্রয়োজন, জীবন ধারণের মানদণ্ডের উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন সম্ভব হয়েছে। পৃথিবীতে উপলব্ধ সকল বস্তুই সম্পদ নয়, কিন্তু মানুষ নিজের শক্তিবুদ্ধি এবং কৌশল প্রয়োগ করে নিজের প্রয়োজনীয় অনুসারে অধিকাংশকেই ব্যবহারের উপযোগী করে তুলেছে। এইভাবে মানুষ সম্পদের উৎপাদন এবং উপভোক্তা হিসেবে জড়িত। তার যদি আমি উদাহরণ বলতে পারি যে কয়লা এবং পেট্রোলিয়াম, যা এগুলো খনিজ পদার্থ ছিল, তা কিন্তু আমরা প্রথমে ব্যবহার করতে জানতাম না, কিন্তু ধীরে ধীরে বিজ্ঞান উন্নতি এবং মানব সম্প্রদায় উন্নতির সাথে সাথে আমরা ব্যবহার করতে শিখতে পেরেছি। তা তোমরা উদাহরণ হিসাবে লিখতে পারো, যদি উদাহরণ শর্ট মার্কে আসে বা এমসিকিউতে আসে তোমরা লিখতে পারো। তারপর হচ্ছে, সম্পদ এবং বিজ্ঞান প্রযুক্তির মধ্যে কী সম্পর্ক বিদ্যমান সম্পর্কে আলোচনা করো। তো উত্তরটি হচ্ছে, পৃথিবীতে উপলব্ধ সকল বস্তুই সম্পদ নয়। মানুষের জ্ঞানের প্রসার এবং বিজ্ঞান প্রযুক্তির উন্নয়নের ফলে পৃথিবীতে উপলব্ধ বহু নিরপেক্ষ এবং প্রতিরোধক সামগ্রী সম্পদে রূপান্তরিত হয়েছে। উদাহরণস্বরূপ, পশ্চিমবঙ্গের দামোদর নদীর জল প্রতিরোধক হিসাবে চিহ্নিত ছিল, কিন্তু বিজ্ঞান প্রযুক্তির উন্নয়নের ফলে দামোদর নদীর উপর বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন এবং জলসিঞ্চনের ব্যবস্থা করার পর থেকে দামোদর নদীর জলকে সম্পদ হিসেবে গণ্য করা হয়। তাছাড়া বিজ্ঞান প্রযুক্তির উন্নয়নের ফলে নতুন সম্পদের সৃষ্টি সম্ভব হয়েছে। তারপর কোয়েশ্চেনে আসি। তারপরে কোয়েশ্চেনটি হচ্ছে, উদাহরণসহ সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে লেখো। তো এই যে সম্পদের শ্রেণীবিভাগ আছে তা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্ন থেকে অনেক এমসিকিউ কোয়েশ্চেন এসে যায় প্রত্যেকবার, এখান থেকে অনেক এমসিকিউ কোয়েশ্চেন দেওয়া থাকে, তাই তোমরা এই প্রশ্নটি ভালোভাবে দেখবে। তো সম্পদের শ্রেণী 4 প্রকার তথা সৃষ্টি প্রক্রিয়ার অনুসারে, যেমন প্রাকৃতিক সম্পদ। তো প্রাকৃতিক সম্পদের মধ্যে পড়ছে গাছ, জল, বায়ু,
মাটি বা ইত্যাদিগুলো প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে পড়ছে। মানবসৃষ্ট সম্পদের মধ্যে পড়ছে গড়, বাড়ি, সেতু বলতে পারো, মানে মানব দ্বারা সৃষ্ট সম্পদগুলো। তারপর মানব সম্পদ, তো মানব সম্পদ মানুষ অর্থাৎ যে নতুন জিনিস তৈরি করা, তো মানব সম্পদে মানুষ অর্থাৎ যে নতুন জিনিস তৈরি করে। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে দ্বিতীয়, গঠন অনুসারে। তো গঠন অনুসারে হচ্ছে সম্পদ দুই প্রকার। জৈবিক সম্পদ, তো জৈবিক সম্পদে হচ্ছে অণুজীব, মানুষ ইত্যাদি, যে সম্পদে প্রাণ আছে এবং যে সম্পদগুলো প্রাণ বা জীবিত থাকে তাগুলোকে অণুজীব বা মানুষ, যারা জীবিত তাই এদেরকে জৈবিক সম্পদ বলে। তো ইত্যাদি। তো অজৈবিক সম্পদ অ্যাকচুয়ালি হচ্ছে যে সামগ্রিক প্রাণ থাকে না এবং যেগুলো আমরা ব্যবহার করে থাকি তা হচ্ছে অজৈবিক সম্পদ। তো অজৈবিক সম্পদ মধ্যে কয়লা, খনিজ তেল ইত্যাদি হচ্ছে অজৈবিক সম্পদ, যা গঠন অনুসারে দ্বিতীয়। তারপর আছে তৃতীয়, উপলব্ধ স্থায়ী অনুসারে দুই প্রকার। তো তার মধ্যে হচ্ছে নবীকরণযোগ্য সম্পদ। তো নবীকরণ সম্পদগুলোর মধ্যে হচ্ছে গাছপালা, জল ইত্যাদি, এবং অনবীকরণযোগ্য সম্পদের মধ্যে হচ্ছে কয়লা, খনিজ তেল ইত্যাদি। তারপর হচ্ছে মালিকিত্বস্ত ভিত্তি অনুসারে তিন প্রকার। তো মালিকিত্বস্ত ভিত্তি অনুসারে প্রথমটি হচ্ছে ব্যক্তিগত সম্পদ, ঘর, বাড়ি, খাতা, কলম ইত্যাদি, যেগুলো পার্সোনাল ব্যবহার করা হয় তা হচ্ছে ব্যক্তিগত সম্পদ। জাতীয় সম্পদ যেমন গন্ডার, মাটি, অরণ্য ইত্যাদি যা হচ্ছে জাতীয় সম্পদ, যাগুলো সরকার সংরক্ষণ করে থাকে ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পদ যেমন হচ্ছে সাগর, মহাসাগর, জল সংস্থা ইত্যাদি, যেগুলো আন্তর্জাতিক সম্পদ। তো এটা হলো এখানে তোমার সম্পদের শ্রেণীবিভাগ। তারপরে প্রশ্নটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ বলতে কি বুঝো, উদাহরণসহ সংক্ষেপে লেখো। যে সকল সম্পদ প্রাকৃতিকভাবে সৃষ্ট হয়ে প্রকৃতিতেই ব্যক্ত হয়ে থাকে তেমন সম্পদগুলোকে প্রাকৃতিক সম্পদ বলে। প্রাকৃতিক সম্পদ কঠিন, তরল বা গ্যাসীয় এবং ধাতব বা অধাতব অবস্থায় পাওয়া যায়, যেমন সূর্যরশ্মি, বায়ু, জল, পলি ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তারপর আসছে কোয়েশ্চেন, মানবসৃষ্ট সম্পদ কি, উদাহরণসহ এর ব্যবহার সম্পর্কে যা জানো লেখো। তো মানবসৃষ্ট সম্পদ, উত্তরটি হচ্ছে মানুষের প্রচেষ্টার ফলে উৎপাদিত সম্পদকে মানবসৃষ্ট সম্পদ বলা হয়। প্রকৃতি থেকে পাওয়া বহু সামগ্রী প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন প্রযুক্তি দ্বারা মানুষের উপযোগী সম্পদে রূপান্তর করা যায়। উদাহরণস্বরূপ, বাঁশ থেকে কাগজ, কার্পাস থেকে কাপড়, খনিজ তেল থেকে নানা ধরনের রং ইত্যাদি সামগ্রী তৈরি করা হয়। এই সকল সামগ্রী মানুষের প্রচেষ্টার ফলে সৃষ্টি হয় বলে এইগুলোকে মানবসৃষ্ট সম্পদ বলে। ইন শর্ট যদি বলি যে মানুষ যে সামগ্রী নিজে প্রস্তুত করে থাকে সেই সকল সামগ্রীগুলোকে মানবসৃষ্ট সম্পদ বলে। তারপরের প্রশ্নটি হচ্ছে নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য সম্পদ মধ্যে পার্থক্য কী, উদাহরণসহ আলোচনা করো। তো নবীকরণযোগ্য সম্পদ এবং অনবীকরণযোগ্য সম্পদের পার্থক্য বলতে উত্তরটি হচ্ছে যে প্রাকৃতিক সম্পদগুলি ব্যবহারের পর একেবারে নিঃশেষ হয়ে যায় না সেই সকল বস্তুকে নবীকরণযোগ্য সম্পদ বলে, যেমন বায়ু, জল, গাছপালা বা সূর্যশক্তি ইত্যাদি। অন্যদিকে যেসব প্রাকৃতিক সম্পদগুলি অতিমাত্রায় ব্যবহারের ফলে ক্রমান্বয়ে নিঃশেষ হয়ে যায় সেই সম্পদগুলোকে অনবীকরণযোগ্য সম্পদ বলে, যেমন কয়লা, খনিজ তেল ইত্যাদি। তো নবীকরণযোগ্য সম্পদ যেমন কি, নবীকরণযোগ্য সম্পদ যে সম্পদগুলো প্রকৃতিতে থাকে এবং তা আমরা প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করতে পারি এবং তা নিঃশেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না, যা রেগুলারলি প্রডিউস হয়ে থাকবে, যেমন কি সৌরশক্তি, বায়ু, গাছপালা লাগানো হয়, রিপ্রোডাকশনও করা হয়, বা গাছপালা এগুলো রোপণও করা হয়। সৌরশক্তিতে আমরা অনবরত পাচ্ছি, জল, মাটি ইত্যাদি যেগুলো সৃষ্টি হতে পারবে এবং তার সময় সাপেক্ষ নয়। আর অনবীকরণযোগ্য সম্পদ যেগুলো একবার ব্যবহার করার ফলে তা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন কয়লা, খনিজ তেল ইত্যাদিগুলো যদি আমরা অতিমাত্রায় ব্যবহার করে থাকি তা কিন্তু এক সময় শেষ হয়ে যাবে এবং তাগুলো পুনঃপ্রস্তুত হতে কোটি কোটি বছর সময় লাগে, তাই এগুলো অনবীকরণযোগ্য সম্পদ। তারপর হচ্ছে নবীকরণযোগ্য সম্পদগুলি পুনরাবর্তন প্রক্রিয়ার মাধ্যমে নবীকরণ বা পুনঃসৃষ্টি করা যায়, যা আমি আগেই বলেছি। তারপর হচ্ছে কিন্তু অন্যদিকে অনবীকরণযোগ্য সম্পদগুলি পুনঃসৃষ্টি করা যায় না।
অনবীকরণ সম্পদের ভাণ্ডার সীমিত, অন্যদিকে নবীকরণযোগ্য সম্পদের ভাণ্ডার অসীম এবং তা প্রকৃতির বুকে সহজেই সৃষ্টি হতে পারে। যা আমি আগেই বলছি, অনবীকরণ সম্পদের ভাণ্ডার সীমিত, যাগুলো সৃষ্টি হতে কোটি কোটি বছর সময় লাগে, কিন্তু নবীকরণযোগ্য সম্পদের ভাণ্ডার যেগুলো অসীম, যাগুলো আমরা প্রকৃতির বুকে সহজেই উৎপাদন হয়, তাই আমরা অনবীকরণ সম্পদগুলো প্রচুর পরিমাণে আমরা ব্যবহার করতে পারি। তো এটাই ছিল আজকে আমাদের ভূগোলের প্রথম অধ্যায়ের কিছু প্রশ্ন উত্তর, যা অনুশীলনী থেকে নেওয়া হয়েছে, এবং বাকি কিছু প্রশ্ন উত্তর রয়ে গেছে এবং ইম্পর্টেন্ট এমসিকিউ রয়ে গেছে, তা আমরা পরের ক্লাসে আলোচনা করব। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে।